আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকে প্রথমে আমি কিছু কথা বলে নিতে চাই। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন, তার মানে আপনারা ভৌতিক ভিডিও অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। যাই হোক, আপনাদের কাছ থেকে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আপনারা কেউ দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, কেউ ভিডিওটা ছেড়ে চলে যাবেন না। কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ আজকের বিষয়টা যার উপরে, এই বিষয়টা খুবই ভয়ানক আর খুবই দুঃখজনক। তাই আশা করব কিছুটা সময় আপনারা এখানে থাকবেন, কিছুক্ষণ আপনারা গল্পটি শুনে যাবেন। যাই হোক, আমি আর কথা বাড়াই না, চলুন সরাসরি ঘটনায় যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াই না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাবিলা আপনাদের মাঝে প্রথম একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনার ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াই না, চলুন সরাসরি মূল ঘটনায় যাই। আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরবো আজ। ছোট্ট একটি ঘটনা, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। কারণ আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, খুবই দুঃখজনক একটি ঘটনা তুলে ধরবো আপনাদের মাঝে। যাই হোক, চলুন ঘটনায় যাই। সাল 2018, আমি প্রথম এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষার ঠিক কিছুদিন আগে আমি রাত্রেবেলা আমার বান্ধবীর বাসা থেকে পড়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আস্তে আস্তে আমার প্রায় রাত 11টা বেজে যায়। আমার বাড়ির সামনেই একটি পুরনো তাল গাছ আছে। সবাই বলতো গাছে নাকি জিনেরা থাকে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কেমন করে বা বিশ্বাস করব, কারণ আমি নিজের চোখে কখনোই দেখিনি। আমি গাছের নিচে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আমি অনুভব করলাম গাছের উপরে কিছু একটা জ্বলতেছে, আগুনের ফুলকির মতো। আমি বেশ ভালোভাবে লক্ষ্য করতেছি, কিন্তু ওটা ছোট্টই দেখা যাচ্ছে, বড় হয় না, নিভেও যায় না। আমার মনের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করতে লাগলো। আমি আমার আব্বুকে ডাক দিলাম। আব্বু বাইরে এলো। আমি আব্বুকে বললাম, গাছের উপরে ওটা কি দেখা যায়? আমার আব্বু বলল, কোথায়? ওখানে তো কিচ্ছুই নেই। আমি আব্বুকে বললাম, ভালোভাবে দেখো, গাছের উপরে একটি আগুনের ফুলকে দেখা যাচ্ছে। তোমার কি চোখে পড়তেছে না? আমার আব্বু বলল, আরে না, এটা তোর মনের ভুল। গাছের পিছনে তারা দেখা যাচ্ছে, অথবা এটাই মনে করতেছিস। আমি বললাম, ওটা তারা না, ওটা আগুনের ফুল কি দেখা যাচ্ছে। আব্বু আমাকে বলল, এটা তোর মনের ভুল। যা, এখন আর দেরি করিস না, অনেক রাত হয়েছে, যে শুয়ে পড়। আমিও আর দেরি করলাম না, চলে গেলাম আমার ঘরে। ঘরে যেয়ে শুয়ে পড়েছি। হঠাৎ করে মধ্যরাতে আমি স্বপ্নে দেখি তাল গাছের উপরে সেই আগুনের ফুলকি, সে আগুনের ফুলকিটা যেন বড় হচ্ছে, বড় হতে হতে একটি মানুষের রূপ নিল। আমি এত সুন্দর মানুষ কখনো দেখিনি। এ আবার কেমন মানুষ? আগুনের ফুলকির থেকে মানুষ হলো। আমার সারা শরীরটা ঘেমে যাচ্ছে, কিন্তু আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। দেখি আমি ঘরে। আমার মনের ভিতরে কিছুটা ভয় কাজ করলো। ভয় কাজ করারই কথা, একটি আগুনের ফুলকি, যেটা আমি বাস্তবে দেখেছি, সেটা আবার স্বপ্নে কেমন করে দেখলাম। আবার মনে হচ্ছে আমি তো ধান্দায় পড়েছি, কারণ সে আগুনের ফুলকিটার কথা আমি অনেকবার ভেবেছি, হয়তোবা তার কারণেই স্বপ্নে দেখেছি। আমি আর ওখানে কিছু ভাবলাম না, আবারও শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমার ঘুম ভেঙে গেল। আমি পড়তে চলে যাই। পড়ে আস্তে আস্তে আমার সন্ধ্যা লেগে গেল। তারপর দিন আবারও পড়তে গেলাম। এরকম করে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আমার পরীক্ষা চলে এলো। পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা মাশাআল্লাহ বেশ ভালো রেজাল্ট করেছি। এদিকে আমার বাবা
বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। দেখতে এসে পছন্দ করে বিয়েও করে নিয়ে গিয়েছে। যেদিন দেখতে এসেছিল ঠিক সেদিনই বিয়ে করে নিয়ে গিয়েছে। আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম রাত্রেবেলা যাচ্ছি। যেতে যেতে প্রায় রাত 1:30টার মতো বেজে গিয়েছে। আমার শ্বশুর বাড়ি তো সেই একই কাজসাজে। আমার শ্বশুর বাড়ির সামনে একটি তাল গাছ আছে। ঠিক আমি গাছের সামনে যখনই গেলাম তখনই দেখলাম সেই গাছের উপরে সেই আগুনের ফুলকি আমাকে এবার যেন ভাবতে বাধ্য করলো। এটা আসলে কি? আগুনের ফুলকিটার রহস্যই বা কি? আমার যেন মাথাটা চক্কর দিয়ে উঠলো হঠাৎ করে। আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। এত খুশির দিনে সবাই খুবই আনন্দ করতেছে, এর ভিতরে দুঃখের সংবাদ। আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছি। সবাই আমাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখি একটি রুমে আমার পাশে আমার স্বামী, সঙ্গে আমার শ্বশুর শাশুড়িও বসে আছে। আমার স্বামী আমাকে বলতেছে, কি হয়েছে তোমার? মাথা ঘুরে পড়ে গিয়েছো কেন? আমার শ্বশুর বলতেছে, হয়তোবা সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, তার কারণেই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। প্রেশার কমজোরি হয়তোবা। যাই হোক, কেউ আর কোনো কথা বাড়ায়ও না, যে যার মতো চলে যাও, যে একটু একা থাকতে দাও। আমার স্বামীকে বলল আমার শ্বশুর, তোরা ঘরে থাক, আমরা চলে গেলাম। তাই বলে সবাই চলে গেল, আমরা দুজনেই ঘরে। ও আরেকটি কথা বলতে তো ভুলে গিয়েছি। আমার স্বামীর নাম রতন, পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। সে গার্মেন্টসের সুপারভাইজার। মোটামুটি ভালোই স্যালারি ছিল। সে অধিকাংশ সময় ঢাকায় থাকে, ঢাকা গাজীপুরে থাকে। আমাকে বিয়ের পরে ওখানে নিয়ে যাবে। আমি আর কিছুদিন গ্রামে আছি, তারপরে চলে যাব ঢাকায়। এর ভিতরে আমার শরীর খারাপ, বিষয়টা খুব একটা ভালো লাগতেছে না। আর একটি কথা ভাবতে আমাকে বাধ্যই করতেছে। সে আগুনের ফুলকিটা আমি বাড়িতে দেখেছিলাম 2বার, এখানেও দেখলাম। এই ফুলকিটার আসলে রহস্যই বা কি? এরকম নানান চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আমার স্বামী আমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছিল তোমার? আমি বললাম, জানি না। গেটের সামনে এসে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠেছে, আর আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপরে তো আমার কিচ্ছু মনে নেই। আমার স্বামী আমাকে আর ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করলো না। আমাকে শুধু বললো, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সারাদিনে অনেক ধকল গিয়েছে তোমার উপরে, হয়তোবা সেই কারণে তোমার জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে তুমি। যাই হোক, শুয়ে পড়ো। আমিও আর দেরি করলাম না, শুয়ে পড়লাম। আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে দিল। কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমাকে দেখতে এলো। এসে দেখে আমি উঠেছি। আমাকে বললো, এত তাড়াতাড়ি কেন উঠেছ? ঘুমিয়ে থাকো, আমার শরীরটা অনেক খারাপ, কিছুক্ষণ পরে ডাক্তার আসবে। আমার শ্বশুর গেছে ডাক্তারকে আনতে, তুমি শুয়ে থাকো, ওঠার কোনো দরকার নেই। আমাকে উঠতেই দিল না, আমি শুয়ে আছি। কিছুক্ষণ পরে ডাক্তার এলো, এসে আমাকে পরীক্ষা করলো। ডাক্তার বলল, মেয়েটির শরীরটা অনেক খারাপ, অনেক দুর্বল। এর প্রেশারের অনেক সমস্যা। প্রেশার তো একদমই নেই। ভালো মন্দ খাবার খেতে হবে, দুধ ডিম বেশি করে খেতে হবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলা নিয়মিত খাবে। ডাক্তার সাহেব ওষুধ লিখে দিল। আমার স্বামী বাজার থেকে ওষুধগুলো নিয়ে এলো। এদিকে নিয়মিত আমার ট্রিটমেন্ট চলতেই লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহের মতো কেটে গেল। আমিও সংসারের দিকে মনোযোগী হলাম, সংসারের কাজকর্মে বেশ মনোযোগী হলাম। আমার স্বামী হঠাৎ করে একদিন আমাকে বলল, আমি 2 দিন পরে চলে যাব ঢাকায়, তুমিও রেডি হয়ে নাও, তোমাকে যেতে হবে। আমার তো মোটেও যেতে ইচ্ছা করতেছে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের সন্তানের মতো দেখে। আমি আমার এক মাকে ছেড়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেকটা মা পেয়েছি। আমি আমার মাকে কেমন করে ছেড়ে যাই? আমার মনটা ভীষণ খারাপ। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আমরাও রেডি হয়ে নিলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর আমরা দেরি করলাম না, যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফিরলাম। দেখতে দেখতে ঢাকায় পৌঁছে গেলাম।
ঢাকায় পৌঁছে যাই। প্রথম আমি ঢাকায় গেছি, আমার তো অনেকটাই নার্ভাস লাগতেছে, কারণ এবার প্রথম আমি ঢাকায়, আগে কখনো ঢাকায় আসিনি, তাই তো টেনশন হচ্ছে। ঢাকার মানুষ কেমনে চলাফেরা করে এটা কখনো দেখিনি। এবার যেহেতু ঢাকায় এসেই পড়েছি, আস্তে আস্তে সবকিছু শিখে নিব। যাই হোক, আমি রুমে উঠে পড়লাম। রুমটা অনেক সুন্দর, সাজানো গোছানো। আমার স্বামী ব্যাচেলার থাকতো, তারপরেও এত সুন্দর রুম, খুবই সুন্দর গোছানো। দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি স্বপ্নে দেখি কেউ একজন আমার পাশে শুয়ে আছে। আমি লাফিয়ে উঠলাম, দেখি পাশে কেউই নেই। কে বা শুয়ে থাকবে? আমার স্বামী তো অফিসে, আমার স্বামী এখনো ছুটি হয়নি। আমি ফোন দিলাম আমার স্বামীর কাছে, দেখি যদি সে এসে থাকে। সে ফোন তুলতেছে না। আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে, কি করব। আমি আবারও ফোন দিলাম, এবারও ফোন তুললো না। 3 থেকে 4 বার ফোন দিলাম, তারপরে ফোনটা তুললো। আমার স্বামী বলছে, কি হয়েছে? আমি তো অফিসে আছি, কাজে বিজি। আমি বললাম, তোমার ছুটি কটায়? আমার স্বামী বলল, দেরি হবে, হয়তোবা কালকে সকালে যেতে পারি, তার আগে যেতে পারবো না। আমি আর কিছু বললাম না, ফোনটা রেখে দিলাম। আমার স্বামীও আর ফোন দিল না। আমি তো বুঝতে পারতেছি সে কাজে বিজি। মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করতেছে, কেন জানি না আমার ঘুম আসতেছে না। মনটা ছটপট ছটপট করতেছে, দু চোখের পাতা এক করতে পারতেছি না। অথচ আমার চোখে প্রচন্ড ঘুম, আমি অনুভব করতে পারতেছি, কিন্তু ঘুমাতে পারতেছি না। চোখ বন্ধ করে রাখি কিন্তু ঘুম আসে না। দেখতে দেখতে সারা রাত কেটে গেল। পরের দিন সকাল থেকে আমার হঠাৎ করে প্রচন্ড জ্বর। সেই জ্বর আর ছাড়ে না। আমার স্বামী ডাক্তারকে খবর দিয়েছে, ডাক্তার এসেছে, আমার ট্রিটমেন্ট করে গিয়েছে, কিন্তু জ্বরটা ছাড়ে না। আমার তো এবার প্রচন্ড ভয় হচ্ছে, আমি কি করব বুঝতে পারতেছি না। আমার হঠাৎ করে 2 দিন পর পর কিসের জ্বর আসে। আমি যখনই কিছু একটা স্বপ্নে দেখি, তখনই আমার জ্বর আসে। আমার স্বামী কিছুটা আন্দাজ করতে পেরেছে এটা কোনো জিনের কারসাজি হতে পারে, তাই আমার স্বামী একটি হুজুরের সাথে কথা বলেছে। পরের দিন রাত্রেবেলা ঠিক এশার নামাজ পর হুজুর এসেছে আমার বাড়িতে। হুজুর আমাকে বেশ ভালোভাবে দেখলো। হুজুর আমাকে বলতেছে, তুমি কি প্রতিদিন একই স্বপ্নে দেখো? আমি বললাম, হ্যাঁ, আমি একই স্বপ্ন দেখি প্রত্যেক দিন। হুজুর আমাকে বলল, স্বপ্নে কি দেখো তুমি? আমিও কিছু আর লুকালাম না, সব ঘটনা খুলে বললাম। আমি দেখি কেউ একজন আমার সামনে আসে। লোকটা অনেক সুন্দর দেখতে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না, আমার দিকে তাকিয়ে থাকে। আমি অনেকদিন দেখেছি, লোক কাউকে কিছুই বলেনি এই বিষয়ে। যখনই সে আমার স্বপ্নে আসে, তখনই আমি যেন অচেতন হয়ে যাই। আমি বুঝতে পারি আমার কাছে কেউ একজন আছে, কিন্তু আমি কাউকে দেখতে পারি না, অনুভব করতে পারি, কিন্তু তাকে আমি কখনো নিজের চোখে দেখিনি। আমি মনে করেছি হয়তো বা এটা আমার ধান্দা, কিন্তু অস্বাভাবিক বিষয় হলো যে যখনই আমি স্বপ্নে দেখি, পরের দিন সকাল থেকে আমার প্রচন্ড জ্বর ওঠে। এটা আমার দিন থেকে আমার সঙ্গে ঘটে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি বিষয়টা এত খারাপ দিকে যাবে। ইদানিং যেন আমার বেশি জ্বর আসতেছে। বিয়ের কয়দিন কেটে গেল, এর ভিতরেই আমার 3 দিন আমার প্রচন্ড জ্বর। সেই জ্বর একটানা 4 থেকে 5 দিন থাকে, তার আগে ভালো হয় না। জানি না এটা কিসের লক্ষণ। হুজুর আমাকে বলল, এটা জিনের লক্ষণ। আমি স্পষ্ট বুঝতে পারতেছি তোমার উপরে কোনো জিনের খারাপ ছায়া আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করব। তুমি আবার আগের মতো হয়ে যাবে, তোমার কোনো সমস্যা থাকবে না, তুমি আমার উপর ভরসা করতে পারো। আমি আর কিছু বললাম না, আমি ওখান থেকে উঠে গেলাম। হুজুরও বাইরে চলে গেল। পরের দিন সকালবেলা, ঠিক সকাল 6টা বাজে, সে সময় হঠাৎ আমার জামাইয়ের ফোনটা বেজে ওঠে। কেউ একজন ফোন দিয়েছে। আমি আমার জামাইকে ডেকে দিলাম। আমার জামাই ফোন ধরে সালাম দিল, দেখে হুজুর। ফোনের ওপাশ থেকে হুজুর বলতেছে, তুমি যত তাড়াতাড়ি পারো
তোমার স্ত্রীকে নিয়ে আমার কাছে চলে এসো। তোমার সামনে খুব বড় বিপদ। তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে এসো। আমার জামাই লাফিয়ে উঠল। আমি তো স্পষ্ট শুনলাম সবই, কারণ লাউড স্পিকারে দিয়ে রেখেছিলাম। খুবই দ্রুত আমার জামাই উঠলো, উঠে বলতেছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাবো এক জায়গায়। আমি তো বুঝতে পেরেছি কোথায় যাবে। আমি আর দেরি করলাম না, খুবই দ্রুত রেডি হয়ে নিলাম। নিয়ে চলে গেলাম সেই হুজুরের কাছে। যে দেখি হুজুর বসে আছে বিছানায়। আমি যে সালাম দিলাম, হুজুর বলল, এখানে বসো। বসে হুজুর কি জানি সূরা পড়তে লাগলো। খুবই দ্রুত সূরা পড়তেছে। চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে। হঠাৎ করে কিছু একটা একটি বোতলের ভিতরে প্রবেশ করলো। হুজুর বলল, আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, তুমি আসার সঙ্গে সঙ্গে তোমার গা থেকে আমি জিনটাকে নামিয়ে নিয়েছি। জিনটা এখন এই বোতলে বন্দি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বুঝতেই পারিনি কেমনে কি হলো। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ এত দ্রুত কাজ করা অসম্ভব প্রায়, কিন্তু হুজুর এটা করে দেখিয়েছে। হুজুর আমাকে বলল, তুমি চলাফেরা সাবধানে করবে, চুল খোলা রেখে কোথাও যাবে না। আরেকটি কথা মাথায় রাখবে, আগে তুমি ঠিক যেমনভাবে চলাফেরা করতে তেমনভাবে এখন আর চলাফেরা করবে না, কারণ সন্ধ্যার পরে জিনেরা বেশিরভাগ সময় বাইরে ঘোরাফেরা করে। এই সময় একটু বাইরে কম চলাফেরা করবে। যাই হোক, এতটুকু নিয়ম মেনটেন করে চললেই হবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তোমরা যেতে পারো। আমার জামাই আমাকে নিয়ে চলে এলো। তারপর থেকে এখনো বেশ আল্লাহর মতে ভালোই আছি, আর কোনো সমস্যা হয়নি। যাই হোক ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। ঘটনাটি আসলে অনেক বড়, সংক্ষিপ্ত করে মেন কিছু কথা বললাম। আশা করবো আপনারা কেউ মনে কষ্ট নেননি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। সুমন ভাই, আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বলে না। সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই কথাটি বলেই নাবিলা তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার সত্যি অসম্ভব ভালো লেগেছে। আশা করবো আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমি আর কথা বলি না। যে ঘটনাটি আমি পেয়েছি, আরও বেশ কিছু ঘটনা আমার কাছে আছে। সেই ঘটনাগুলোও খুব তাড়াতাড়ি প্রকাশ করব। একটু ব্যস্ত থাকার কারণে ঠিকমতো আপনাদের মাঝে ঘটনা উপহার দিতে পারতেছি না। আপনাকে মনে কষ্ট নেবেন না, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ঘটনা পেয়ে যাবেন। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutibhai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বলে না, বরাবরের মতো একটু কথা বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।